বিশ্ববাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। লালমনিরহাটে গুজব ছড়িয়ে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে 203 কোটি 90 লাখ ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ, গত বছরের একই সময়ের চেয়ে যা 180 কোটি ডলার কম। নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়ায় নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন পরও ব্যালট গ্রহণের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্প শিবিরে বড়সড় ধাক্কা। ফ্রান্সের নিজ শহরে গির্জায় ছুরি হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি, বাড়তি 4000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত। ভিয়েতনামে ঘূর্ণিঝড় ভূমিধসে 13 জনের মৃত্যু, নিখোঁজ এখনো 40। সেনেগালে নৌকাডুবিতে ইউরোপগামী 140 অভিবাসীর মৃত্যু, 2020 সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলছে IOM। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি থেকে বরখাস্ত জেরেমি করবিন, ইহুদি বিদ্বেষ নিয়ে মানবাধিকার কমিশনের তীব্র সমালোচনামূলক তদন্ত প্রতিবেদন প্রকাশ। এবং করোনা ভাইরাস নিয়ে রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা, কোভিড-19 সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান। এবার বিস্তারিত সংবাদ। কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িবাড়িতে শহীদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে 17 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার মোহন্ত সহ 10 পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে সুলতান জোবায়ের আবদার নামে একজন সঙ্গী সহ শহীদুন্নবী জুয়েল বুড়িমারি বেড়াতে আসেন। বিকালে বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে পাঠ করার জন্য মসজিদের সানসেটে রাখা কোরআন শরীফ নামাতে গিয়ে অসাবধানতাবশত কয়েকটি কোরআন শরীফ ও হাদিসের বই তার পায়ে পড়ে যায়। এ সময় তুলে চুম্বনও করেন জুয়েল। বিষয়টি নিয়ে তার সঙ্গে মুয়াজ্জিনের কথা কাটাকাটি হয়। এরপর আশেপাশের লোকজন ছুটে এসে সন্দেহবশত জুয়েল ও সুলতান জোবায়েরকে পাশের ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে আটকে রাখে। পুরো বাজারে এবং পার্শ্ববর্তী গ্রামে গুজব ছড়িয়ে পড়ে কোরআন অবমাননার দায়ে 2 যুবককে আটক করা হয়েছে। এ সময় উত্তেজিত হয়ে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের ভবনের দরজা জানালা ভেঙে জুয়েলকে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহ টেনে পাটগ্রাম বুড়িমারি মহাসড়কে নিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দেয় স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। বিকেল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাটগ্রাম ও হাতীবান্ধা থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের ও ফায়ার সার্ভিসের সদস্যরা দফায় দফায় চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় বিক্ষুব্ধ জনতা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ইট পাথর নিক্ষেপ করে। এদিকে নিহত জুয়েলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় কয়েক বছর আগে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের গ্রন্থাগারিক পদ থেকে চাকরিচ্যুত হন। নিহত জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলেও জানা গেছে। রাত 10:30টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও পুলিশ সুপার আবিদা সুলতানা অতিরিক্ত পুলিশ সুপার নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত জুয়েলের সঙ্গী সুলতান জোবায়েরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাবের সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে 203 কোটি 90 লাখ ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। যদিও ঘাটতির এ অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে 180 কোটি ডলার কম। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল 384 কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের 2020-21 অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্য প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের তথ্য বলছে 2020-21 অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে 969 কোটি 70 লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় হয়েছে 1173 কোটি 60 লাখ ডলার। সেই হিসেবে অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 203 কোটি 90 লাখ ডলার। এই 3 মাসে পণ্য রফতানি করে বাংলাদেশের আয় আগের বছরের তুলনায় 2.37% বেশি হয়েছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় আগের বছরের চেয়ে 11.47% কমেছে। দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কম থাকায় আমদানিজনিত চাহিদাও কম ছিল, তাই আমদানি ব্যয় অত বাড়েনি। তবে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকায় বাণিজ্য ঘাটতি কমে গেছে। প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে প্রায় 50%। সেবা খাতের বাণিজ্য ঘাটতিও কমেছে। গত অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরের সময় এ খাতের ঘাটতি ছিল 87 কোটি 60 লাখ ডলার। চলতি বছরে তা কমে 58 কোটি 50 লাখ ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য আরও বলছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে 54 কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল 71 কোটি 70 লাখ ডলার। এই হিসেবে 3 মাসে এফডিআই কমেছে 24.69%। এ সময় নিট বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে 60% কমে 6 কোটি 80 লাখ ডলারে নেমেছে। গত বছর নিট বিদেশি বিনিয়োগ ছিল 17 কোটি ডলার। এই সময় 671 কোটি 30 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত বছর একই সময় তারা রেমিটেন্স পাঠিয়েছিলেন 451 কোটি 90 লাখ ডলার। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ডাকযোগে পাঠানো ব্যালট গ্রহণের সময়সীমা বাড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের রায় বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। ট্রাম্প মেইল ইন বা ডাকযোগে পাঠানো ব্যালট 3 নভেম্বরের নির্বাচনী দিনের পরও গ্রহণ করার বিরোধিতা করছে। কিন্তু সুপ্রিম কোর্ট দুটি গুরুত্বপূর্ণ রাজ্য নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয়ায় নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন পরও ব্যালট গ্রহণের পক্ষে রায় দিয়েছে। ব্যালট গ্রহণের সময়সীমা বাড়ানোর পক্ষে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিল ট্রাম্প শিবির। সুপ্রিম কোর্ট তা খারিজ করে নর্থ ক্যারোলাইনা রাজ্যের নির্বাচনী বোর্ডের পক্ষে রায় দিয়েছে। নর্থ ক্যারোলাইনা নির্বাচন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসে মেইল ডেলিভারিতে দেরি হওয়ার সম্ভাবনা থাকার যুক্তি দেখিয়ে ভোট অনুষ্ঠানের 9 দিন পর পৌঁছানো ব্যালটও গণনা করার অনুমতি চেয়েছিল। অন্যদিকে পেনসিলভেনিয়ায় সুপ্রিম কোর্ট গত সেপ্টেম্বরে ডাকযোগে ভোট গ্রহণে অতিরিক্ত 3 দিন সময় অনুমোদনের পক্ষে রায় দিয়েছিল। পেনসিলভেনিয়ার রিপাবলিকানরা পরে এ রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। সুপ্রিম কোর্ট এই আবেদনও খারিজ করেছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নির্বাচনের আগে দিয়ে দুটি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিকদের জন্য বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নতুন রক্ষণশীল বিচারপতি এমি কনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত হওয়ার দুদিনের মাথায় এই রায় এলো। যদিও ব্যারেট এই দুটি মামলার কোনোটিতে অংশ নেননি বলে জানানো হয়েছে খবরে। ফ্রান্সের নিজ শহরে গির্জায় ছুরি হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। বিভিন্ন গির্জা এবং স্কুলগুলোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে বাড়তি 4000 সেনা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্স সন্ত্রাসের কাছে হার মানবে না। বৃহস্পতিবার নিজ শহরে ছুরি হামলার চালিয়ে এক নারীর শিরচ্ছেদ করা হয়েছে। হামলায় আরও 2 জন নিহত হয়েছে। এই 2 জনের একজন নারী। হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে গুলি করার পর তাকে আটক করেছে। হামলার ঘটনা তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয় নিরাপত্তা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। দেশজুড়ে জনসমাগম এলাকা মুখর সুরক্ষা মোতায়েন করা সেনা সংখ্যা 3000 থেকে বাড়িয়ে 7000 করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী 21 বছর বয়সের এক তিউনিসীয়। তার নাম ব্রাহিম আইয়ুশাউই। এই তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে ইতালির লেমেদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে করোনা ভাইরাস মোকাবেলা বিধি অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং ইতালি থেকে চলে যেতে বলা হয়। তারপরই এ মাসে সে ফ্রান্সে পৌঁছায়। ফ্রান্সের নিজ শহরের মেয়র ক্রিচ স্থুজি নিজ শহরের গির্জায় হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে। টুইটারে তিনি জানান, শহরের নতর দাম গির্জার ভিতরে অথবা কাছে ছুরি হামলার ঘটনাটি ঘটেছে।
ভিয়েতনামে ঘূর্ণিঝড় মোলাভের প্রভাবে ভূমিধসের আঘাতে 13 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আরও 40 জন নিখোঁজ আছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কয়েকশো সেনা সদস্য ও ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে। ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ট্রিন ডিং ডুং এক বিবৃতিতে বলেন, আমরা ঝড়ের গতিপথ ও কি পরিমাণ বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিতে পারি, কিন্তু কখন ভূমিধস হবে তা অনুমান করতে পারি না। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। রাস্তাঘাট কাদামাটিতে ঢাকা পড়েছে। ওই এলাকায় এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে, কিন্তু তারপরও উদ্ধার কাজ দ্রুত চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলতি বছরের অক্টোবরের শুরুর দিকে থেকে ঝড়, ভারী বৃষ্টি ও বন্যায় বিপাকে পড়েছে ভিয়েতনাম। এতে কমপক্ষে 130 জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে লাখ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। ঘূর্ণিঝড় মোলাভের আঘাতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে। মধ্য অঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। 89,000-এর বেশি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ইউরোপগামী একটি নৌকাডুবিতে অন্তত 140 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, সেনেগাল উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় 200 অভিবাসী ছিলেন। IOM জানায়, শনিবার সেনেগাল উপকূলের বৈরো শহরে ছেড়ে যাওয়ার পর নৌকাডুবিতে আগুন ধরে এবং পরে তা ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় প্রায় 60 জনকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড থেকে ইউরোপে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। এই রুট 2018 সাল থেকে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছানোর জনপ্রিয় হয়ে উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, এটি 2020 সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা। স্পেন সরকারের তথ্য মতে, এই বছরে ক্যানারি আইল্যান্ড পৌঁছাচ্ছেন 11,000-এর বেশি অভিবাসী। গত বছরের তুলনায় এই সংখ্যা ছিল 2,557 জন। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সাবেক নেতা জেরেমি করবিনকে। করবিনের আমলে ইহুদি বিদ্বেষ নিয়ে মানবাধিকার কমিশনের তীব্র সমালোচনামূলক তদন্তে প্রতিবেদন প্রকাশের পর করবিন তা প্রত্যাখ্যান করে যেসব মন্তব্য করেছেন তার জেরে তাকে দল থেকে সরানো হলো। যুক্তরাজ্যের ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের দীর্ঘ প্রতীক্ষিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, করবিন লেবার পার্টির দায়িত্বে থাকার সময় তার দল ইহুদিদের বিরুদ্ধে হয়রানি এবং বৈষম্য ঠেকাতে ব্যর্থ হয়ে সমতা আইন ভঙ্গ করেছে। 3টি ক্ষেত্রে লেবার পার্টি আইন ভঙ্গ করেছে জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে। করবিনের নেতৃত্বে ইহুদি বিদ্বেষ রোধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি এবং করবিন এই বিদ্বেষ দূর করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে ওই প্রতিবেদনে। করবিন সঙ্গে সঙ্গে এই প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বলে তা প্রত্যাখ্যান করেছেন এবং তিনি ইহুদি বিদ্বেষের ক্যান্সার নির্মূল করার চেষ্টা করেছেন বলেও জোর গলায় দাবি করেছেন। করবিনের আরও দাবি, তিনি ইহুদি বিদ্বেষের নিন্দা করেছিলেন, তবে তার নেতৃত্বের সময় লেবার পার্টিতে যে মাত্রায় ইহুদি বিদ্বেষ ছিল, রাজনৈতিক ফায়দা নিতে বিরোধীরা তা নাটকীয়ভাবে অনেক বাড়িয়ে দেখেছিল। এদিকে করবিন বরখাস্তের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোরভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এবার খেলার খবর। করোনা ভাইরাস পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। এমন সময় সবাইকে কোভিড-19 সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ। একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন এসি মিলানের এই সুইডিশ ফরওয়ার্ড। সপ্তাহ দুয়েক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন রোনালদো। সেরে না ওঠার বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি তিনি। সবশেষ পরীক্ষায়ও পজিটিভ আসার পর হতাশা থেকে করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জুভেন্টাসের এই পর্তুগিজ ফরওয়ার্ড। ইনস্টাগ্রামে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ইব্রাহিমোভিচ বললেন, সবারই কোভিড-19 সংক্রান্ত নিয়ম মেনে চলা উচিত। গত মাসে নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইব্রাহিমোভিচ। সেরে উঠে পরে মাঠে ফেরেন তিনি। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।